দেখুন ঠিক এটা করেই এরা গুলিয়ে দিতে চেয়েছিল, যেমন আরজি করে অভয় বা তিলোত্তমার যে নৃশংস হত্যাকাণ্ড সেম সিলেবাসই এরা খেলেছিল। কালকে দেখলাম কয়েকজনকে রাস্তায় নেমেছে, কয়েকজন তৃণমূলের, মানে যারা চাকরি কাটলো, চাকরি চুরি করলো, এটাকেই না বলে চোরের মায়ের বড় গলা। যারা সর্বনাশ করলো পশ্চিমবঙ্গে, যারা আর নিজেদের পাপ আটকাতে পারলো না, বেরিয়ে গেল, তারাই পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য নিজেরাই বলছে যে চাকরি কেন বাতিল হলো, চাকরি চাই। মানে এর থেকে হাসির ঘটনা তো কিছু হতে পারে না। আমি আপনার মাথা মেরে ফাটিয়ে দিলাম, তারপর আমি মিছিল করছি, মাথা ফাটলো কেন জবাব দাও, মানে এটা কি? তৃণমূল চোর, তৃণমূলের নেতারা মন্ত্রীরা পদ্ধতিগত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে নির্দেশে এই পুরো ঘটনা ঘটিয়েছেন। এই তো ওদের এই ভাঙাপাত্র না মুখপাত্র কি যেন, কপালের দোষ, কুণাল ঘোষ, সে তো থেকে থেকেই বিভিন্ন চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়ে বলেছে পার্টি এটা জানতো। সেটা সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার, শেখ শাহজাহানের নোংরামি এবং শিক্ষা দুর্নীতি, বারবার কুণাল ঘোষ তো নিজেই বলেছে যে জানতো। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জানতেন। কার ঘাড়ে কটা মাথা আছে যে এসএসসি কে ঘুঁটি হিসেবে ব্যবহার করে এই পুরো দুর্নীতি করা হয়েছে। ওএমআর সিট খাতা জ্বালিয়ে পুড়িয়ে ডিলিট করে দেওয়া হয়েছে, যাতে যাদের থেকে ঘুষের টাকা নিয়ে যে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তাদের যাতে আর বাঁচানো যেতে পারে। তাই সুপার নিউমেরিকের অঙ্ক হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে তো এমনি যায়নি, এসএসসির লোকেরা জেলে গিয়ে তো এমনি বসে নেই। মাননীয় হাইকোর্টের পরে, হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্ট তো এমনি চাকরিটা বাতিল করে দেওয়ার সিদ্ধান্তে এমনি আসেনি। বারবার যাতে এই যোগ্য যারা ছেলে মেয়ে রয়েছে, শিক্ষক রয়েছেন, যাদের পুলিশ উড়ে গিয়ে লাথি মারে, তাদের দোষটা কি ছিল? যোগ্য হওয়াটাই এই রাজ্যের সব থেকে বড় দোষ। আরেকটা বিষয় যেটা যে আমরা দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথমে বলছেন যে প্রথমে আগে যোগ্যদের সঙ্গে কথা হোক, যোগ্যদের সঙ্গে বসি, তারপর অযোগ্যদের সঙ্গে বসবো। যারা চাকরিটা পেয়েছে টাকা দিয়ে চুরি করে, তাদেরকে নিয়েও তিনি বসতে চান, সেই বার্তা দিচ্ছেন। আরে যোগ্যদের সঙ্গে ওনার আলাদা করে, অযোগ্যদের সঙ্গে ওনার বসার কি আছে? ওই অযোগ্যরাই তো ওনার নেতা মন্ত্রী, যাদের সঙ্গে ওনার দেখা হয়, তাদের বাড়ির আত্মীয় স্বজন কুটুম। তাই যারা অযোগ্য, যারা চোর, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নবান্ন থেকে তৃণমূলের পার্টি অফিস সব জায়গায় দিন রাত্রি দেখা হচ্ছে, তারাই তো অযোগ্য। এরা অযোগ্য নেতা, অযোগ্য মন্ত্রী, অযোগ্য এমপি এমএলএ তৃণমূলের। এরা কেউ বৈধ ভোটে যেতে নাকি? এরা সব অযোগ্য। আমাদের মুখ্যমন্ত্রী ভোটেও যেতেন তো পরিষ্কার অযোগ্য ভাবেই, লুটের মাধ্যমে। তিনিও অযোগ্য। তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যদি যোগ্যদের নিয়ে সভাটা করলেন, তার মানে তার কাছে কে যোগ্য আর অযোগ্য লিস্ট আছে। উনি চালাকি করতে গিয়ে নিজের গালে নিজে বোকার মতো থাপ্পড় মেরে দিলেন। তাহলে যদি থাকেন না, যদি লিস্ট না থাকে, জানলেন কি করে কারা যোগ্য কারা অযোগ্য? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদের ডাকলেন, উনি জানলেন কি করে কারা যোগ্য কারা অযোগ্য? তো তাহলে ওনার কাছে লিস্ট আসে, বার করে দিন। কারণ অযোগ্যদের লিস্ট বার করে দিতে গেলেই তারা তৃণমূলের নেতাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূলের পার্টি অফিসে নেতা মন্ত্রীদের কাছে টাকা দিয়েছেন। যে টাকা বৈধ অবৈধ বান্ধবীদের খাটের নিচে, বালিশ থেকে, বাথরুম থেকে পাওয়া যায়, তারপরে ওদের লজ্জা নেই। মানে জ্যান্ত অবস্থায় কিছু মানুষের খুব একটা মূর্তি আমি দেখি না, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মুখ্যমন্ত্রী থেকে মিথ্যামন্ত্রীর দিকে নিয়ে চলে যাচ্ছেন, জ্যান্ত মূর্তি করা উচিত লোকের বাড়িতে বাড়িতে, যে এই চেহারা হইতে সাবধান। সারাক্ষণ তো মিথ্যে কথা বলেন। এইভাবে চাকরি চুরি বা এইরকম ভাবে গোটা প্যানেল বাতিল হওয়ার পর রাজ্যে যেভাবে আগুন জ্বলে উঠেছে, তারপরেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যেসব প্রার্থীরা সারা রাত ছিলেন, তাদের একাংশের বক্তব্য যে আমরা ঢুকতে পারিনি, 500 টাকার বিনিময়ে ভেতরে ঢোকার পাস দেওয়া হয়েছে। সেখানেও টাকার খেলা, এখানেও কাটমানি। দেখুন, ওখানে প্রচুর তৃণমূলের নেতাদের ঢোকানো হয়েছিল, যারা
যারা যোগ্য চাকরিহারা তারা যদি কোনো কড়া প্রশ্ন করে তাদের মেরে থামিয়ে দেওয়ার বা মুখ চেপে ধরবার জন্য। শিক্ষকেরা তারা প্রশ্ন তুলছিল অডিয়েন্স থেকে, তখন মুখ্যমন্ত্রী ধমকে চেপে দিচ্ছিলেন। সবাই জানে উনি অসৎ, সবাই জানে উনি ওনার সরকার পরিকল্পিতভাবে সরকারি পদ্ধতিতে চুরি করেছেন আমাদের শিক্ষকদের বুকে লাথি মারা। এর থেকে তো মানে চরম দুর্ভাগ্যের তো দৃশ্য আর পশ্চিমবঙ্গের কোনো মানুষ, তারা এত ভয়ঙ্কর এত অশ্লীল দৃশ্য। শিক্ষককে লাথি মারছে পুলিশ, যে পুলিশের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই চাকরি চুরির সঙ্গে উদার ভাবে জড়িত। তিনি একবারে নেতাজি স্টেডিয়ামে যারা অযোগ্য, যারা চোর, যারা ওনার নেতা মন্ত্রীকে টাকা দিয়েছেন তাদের কথা একবারে তুললেন না। তৃণমূলকে দিয়ে মিছিল করাচ্ছেন, এ থেকে লজ্জার কিছু হতে পারে না? যে তৃণমূল তাদের নেতারা টাকা চুরি করলো, চাকরি চুরি করলো, জেল খাচ্ছে, যে চুরি করলো সে কালকে মিছিল করছে। আবার সেই মিছিলে যারা জিটিএ চাকরি দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তারাও হাঁটছে, যারা চোর বড় চোর সেও হাঁটছে। এটা কি হচ্ছে? এটাকে বলে শেষের শেষ দিকে। অনেকে বলছিলেন না, দেখলাম কেউ শেষের শুরু না, শেষের শুরু অনেক আগেই হয়ে গেছে, শেষের শেষ দিকে। চাকরিহারাদের আন্দোলনকে ধ্বংসাত্মক আখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধ্বংস তো হয়ে গেছে অনেকদিন আগে শিক্ষা ব্যবস্থা, যখন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে অনেক কোটি কোটি টাকা পাওয়া যায়, শিক্ষামন্ত্রী জেলে থাকেন। ধ্বংস তো অনেক বছর আগেই হয়ে গেছে। এখন বাকি জীবনগুলো ধ্বংস হচ্ছে, শুধু ওরা তথ্য প্রমাণগুলো দিচ্ছে না বলে। অনুরোধ করি সমস্ত মানুষকে পশ্চিমবঙ্গের রাজনীতি ভুলে সাহায্য করুন। আপনারা কেউ যদি কোনোভাবে কাউকে রেকমেন্ডেশন দিয়ে থাকেন, যদি চাকরির জন্য কোনো নেতা মন্ত্রীকে ধরে থাকেন, তারা টাকা পয়সা দিয়েছেন, তারা এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্যবাবুর কাছে এসে লিস্ট দিয়ে যান যে আমরা এই কজন লোকের জন্য চাকরি চেয়েছিলাম, আমরা এই টাকা দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইচ্ছে করেন ওদের কাউকে শাস্তি না দিয়েও যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের নামটা সেগ্রিগেট করে যদি কোর্টে আবার যান, তাহলে সৎ মানুষগুলো বেঁচে যাবে। 2 মাস পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বেচ্ছাশ্রম পুষিয়ে দেওয়া, এই শব্দবন্ধগুলো আপনার কাছে কতটা অসম্মানীয় বলে মনে হচ্ছে? আসলে কি দেখো, যিনি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন তাদের মুখ থেকেই শুনছিলাম যে অনারারি একটা কিছু কাজ আমি করব, তাহলে আমার এই যে এত বছরের চাকরি যে টেনিওরটা ছিল তার জন্য আমার যে এখনো কনফার্মেশনই হয়নি, অনেকের বেশিরভাগেরই কনফার্মেশন হয়নি। এমনিতে 3 বছর পর চাকরি পেয়েছে, তারপর কনফার্মেশন হয়নি। কনফার্মেশন না হলে তারপরে এই যে আজকে যেটা হয়ে গেল যে চাকরিটা ওরা নেই, তাহলে অন পেপার ওর সার্ভিস রেকর্ডটা কোথায় যাবে? এই মেয়েগুলোর মানে ছেলেগুলোর বা মেয়েগুলোর এদের সার্ভিস রেকর্ডটা কোথায় যাবে? তাহলে সার্ভিস রেকর্ড মানে হচ্ছে 6 বছর কাজ করেছে বা 8 বছর কাজ করেছে, এই তো। তাহলে একটা ভলান্টারি সার্ভিস দিতে গেলে তখন সেই সার্ভিস রেকর্ডটা তারও কেটে যাবে। তো ইটস গোইং টু বি মোর কমপ্লিকেটেড। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকা মঞ্চতে যদি উনি অনেক কবিতা টবিতা অনেক কিছু বললেন, অনেক তোপ দাগলেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, বিরোধীদের উপর অনেক রাগ দেখালেন। বুঝলাম না কারণগুলো কি, কারণ পুরো জিনিসটা তো ওনারই হাতে। ইচ্ছে করলে তো উনি এটা করতে পারেন যে কি হয়েছে না হয়েছে। আমি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষদের কাছে আবেদন করছি এবং মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যে আপনি যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি সেগ্রিগেট করে দিন, এবং তাহলেই বেরিয়ে যাবে যে কারা কিছু নেয়নি, যারা দেয়ওনি, যারা অন্যায় ভাবে
চাকরি পায়নি, সে সেগ্রিগেশনটা না করে কোর্টে গিয়ে আর মানুষকে ঝুলিয়ে রাখবেন না, আর হাস্যস্কর করবেন না। এই আর কয়েক মাস পর ইলেকশন, কয়েক বছর পর ইলেকশন, এইসব ভেবে জিনিসটাকে লটকে রাখা, এই লটকে রাখা জিনিসটা আর করবেন না। আনসার্টেনটি নিয়ে বহু বছর ধরে এরা খুবই বিধ্বস্ত আছে। দিদি, আমরা যে ঘটনাটা কালকে দেখতে পেলাম, রাজ্যে বিভিন্ন এলাকাতে এবং বিশেষ করে কলকাতার বিভিন্ন ডিআই অফিস ঘেরাও করা হয়েছিল, এবং সেখানে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কলকাতার কসবা ডিআই অফিসে, যেখানে দেখা গেছে যে শিক্ষকদেরকে পুলিশ নির্বিচারে লাঠি দিয়ে পেটাচ্ছে, মহিলাদের বিভিন্ন মানে সেন্সিটিভ জায়গাতে লাঠি দিয়ে মারছে, সেটা মহিলারাই বলছে, এবং তার সঙ্গে তাদেরকে লাঠি মারা হচ্ছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি দেখা গেছে। সিপি সেটা মেনে নিয়েছে, এবং মেনে নেওয়ার পরে বলছেন যে লাঠি মারাটা উচিত হয়নি, কিন্তু হালকা বলপ্রয়োগ করা হয়েছে। এটাকে কি হালকা বলপ্রয়োগ বলা যায়? এভাবে কি লঘু করা যায় বিষয়টাকে? আমি জানি না এরা কিভাবে কিরম ভাবে সরকার চালানো বা নিয়ম মানে এটা ঠিক নয়, আমি জানি না। আমার প্রশ্ন হচ্ছে যে কেন এমনিতেই তারা মানে জর্জরিত নিজেদের যন্ত্রণায়, কেন কেস করা, কেন ওদেরকে মারধর করা? ওরা কিছু কথাবার্তা বলবে, চিৎকার চেঁচামেচি করে রাগারাগি করবে, তাদের কিছু আন্দোলন করবে, করছে, কেউ আন্দোলন করছে, কেউ চুপচাপই বসে আছে। এখানে তো অর্ধেক কথাই বলতে পারছে না, গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না, দুঃখে ভয়। তো এরকম অনেকে আছে, নানান রকম লোক নানান রকম ভাবে বিহেভ করে, রিয়াক্ট করে। কিন্তু সরকার চালাতে গেলে অনেক এমানসিপেটেড হতে হয়, সেখানে অনেক ক্ষমাশীল হতে হয়। আপনি বড় বড় কবিতা ওড়ালেই যে ওখানে গিয়ে আপনি সমাধান কিছু বললেন না, সেটা তো ঠিক নয়। আপনাকে তো সমাধান করতে হবে, সমাধানটা আপনারই হাতে, আপনার ভবনগুলোর ভেতরেই সমাধানটা রয়েছে। আমরা সকলে মিলে অনুরোধ করছি, আপনি মানুষগুলোকে এবং এর পরের প্রজন্ম কোথায় যাবে, কার কাছে পড়বে, এতগুলো চাকরি চলে যাওয়া, স্টুডেন্ট গুলো কি পরীক্ষা দেবে? এমনি তো শিক্ষা ব্যবস্থা ধসে গেছে, তারপরে আবার মানে ধসে গেছে, সে অনেক দিন ধরে ধসে গেছে। পয়সা দিয়ে টিচার রাখা বহুদিন ধরে, তার মধ্যে প্যারা টিচার্স, একজন টিচার এক জায়গায় থেকে তিনি অন্য একটা ডিউটি করতে চলে গেলেন, তার ভাড়ায় দুজন আরো টিচার উনি রেখে চলে গেলেন। এই নিদর্শনটা আমরা গত 5-7 বছর থেকে 10 বছর ধরে দেখে গেছি, নানান জায়গায় আছে প্রচুর নিদর্শন আমি দেখেছি, 16 দেখেছি, 17 দেখেছি, তো মানে এইভাবে 15 দেখেছি। এইভাবে তো হয় না। একটু 3টে টার্ম করছেন, একটু মানুষের জন্য কিছু করুন, একটু মানে ভাষণ, বাকি আন্দোলন, জেহাদ এসব ছেড়ে একটু সিরিয়াসলি অফিসে বসে এর সলিউশন বার করুন। আমরা সবাই অনুরোধ করছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে বড়জোরে অনুরোধ করছি। স্যার, আপনি এই বিল্ডিং এ এক সময় ছিলেন, এক সময় আপনি এখানকার চেয়ারম্যানের পদে বসতেন, সেখানে দাঁড়িয়ে আজকে যে চেয়ারম্যানের যা ভূমিকা, সেটা নিয়ে আপনার কি পরিস্থিতি, মানে আপনার কি মনে? ভূমিকাটা অবস্থার পরিপ্রেক্ষিতে এটা হওয়ার নয়, আমার ধারণা সিচুয়েশন চেঞ্জ হবে। ওনাকে আমি চিনি দীর্ঘদিন থেকে, আমার সঙ্গে যথেষ্ট ভালো বন্ধুত্ব আছে। উনি আমার চেয়ে জুনিয়র, আমি ওনাকে খুব ভালো করে চিনি। অবস্থার চাপে পড়ে উনি করে উঠতে পারছে না, সেই সাহসটা যাতে উনি পান সেই জন্য বলবো। কালকে তো 12টার সময় আসছে কথা বলবো। মুখ্যমন্ত্রী যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা দিলেন, তিনি সাথে আছেন, পাশে আছেন, অথচ গতকাল রাজ্যের বিভিন্ন ডিআই অফিসে যখন চাকরিহারারা ছিলেন, সবচেয়ে নক্কারজনক ঘটনা ঘটেছে কসবা ডিআই অফিসে, যে শিক্ষক যারা সমাজের কারিগর, সমাজ গড়ার কারিগর, তাদের পিঠে পুলিশের লাঠির ঘা পড়েছে, তাদের মানে পিঠে লাঠি ভাঙা হয়েছে, তাদেরকে এমনকি তাদের বিবস্ত্র করে তারা প্রমাণ দিয়েছেন যে পুলিশ তাদের উপর কতটা নির্মম অত্যাচার করেছে। আর সিপি তার উদ্দেশ্যে এই বিষয়টাকে নিয়ে মানে ব্যাপারটাকে লঘু করার জন্য বলেছেন হালকা বল প্রয়োগ করা হয়েছে। সেটা তো উনি বলবেন, কিন্তু চাকরি করে ওনার চাকরি বাঁচাতে গেলে এটাই বলবেন। কাছাকাছি পুলিশের ইন্ডিপেন্ডেন্স খুব কম, পুলিশ কমিশন এখনো হয়, যদি হতো তাহলে সিচুয়েশন উন্নত। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা জিনিস, যাই হোক আপনার কথা ধরেই বলছি, উনি ইন্ডোর স্টেডিয়ামে এক বললেন, ঘটনা ঘটলো, আমি কিন্তু পথে নামিনি, এতদিন পর্যন্ত টিভির মাধ্যমেই বিভিন্ন প্রতিবাদ জানিয়েছি।
কালকের অবস্থা দেখে আমি আজকে বাধ্য হয়েছি রাস্তায় আসতে। আজ থেকে আমার পথ চলা শুরু। আচ্ছা, এই যে আজকে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে বললেন যে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে, মানে যে ঘটনা চাকরি প্রার্থীরা ঘটিয়েছেন, যে তারা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। একদিকে যেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে পুলিশ পালিয়ে পাচ্ছে, সেখানে নিরীহ শিক্ষকরা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন, তার জন্য শতপ্রণোদিত মামলা মানে দেওয়া হয়েছে তাদেরকে, মানে তো মরার উপর খাড়ার ঘা। আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তরটা লুকিয়ে আছে। দেখতে তো পাচ্ছেন, উত্তরবঙ্গে পুলিশের এক ব্যবহার, দক্ষিণবঙ্গে আর এক ব্যবহার। এটা কেন? এই প্রশ্নটা আমরা কাছে, এটা কি তাদের দুজনের মধ্যে কম্পিটিশন? কার কর্মপন্থাটা কতটা অ্যাপ্রিসিয়েটেড হয় আমি জানি। আমার এই প্রশ্নটা মনে এসেছে, সম্ভবত পুলিশ মন্ত্রী বলতে পারবো। মুখ্যমন্ত্রীকে সবাই চাইছেন তিনি মানবিক রূপ দেখান, কিন্তু মুখ্যমন্ত্রীর যে অমানবিক রূপ আমরা দেখতে পাচ্ছি, এই প্রচন্ড গরমে চাকরিহারা যোগ্য যারা, তারা রাস্তায় বসে রয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীরা সাফার করছে। কি বলবেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে ওনারও এমন একটা সময় ছিল জননী প্রশাসনে আসেন, পুলিশের অত্যাচার উনিও যথেষ্টই ভালো বোঝেন, ভোগও করেছে। তার ছবিটা উনি কেলগে গিয়ে দেখিয়েছে। তাহলে এবার বুঝে নিন ডেরিভেশন আপনারাই করুন, আমি আর কি বলবো।